আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং ভূতের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য চলে এসেছো। আমাদের এই পরিবারে যারা হেডফোন দিয়ে ঘটনা শোনে তারা একটা আলাদা অনুভূতি পায়, কারণ হেডফোনে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম পরিষ্কারভাবে শোনা যায়। তাই তোমাদের কাছে হেডফোন থাকলে অবশ্যই তোমরা হেডফোন পরে শোনো, আর যাদের কাছে নেই তারা এমনিও শুনতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, এবং 3টি ঘটনা একদম ইউনিক এবং পুরনো দিনের ভৌতিক কথার এসেন্স পাবে। তো আর একদম দেরি করছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম জমজমাট ঘটনা। নমস্কার অমিতদা, আমি অসিত বলছি। ঘটনাটা বলতে পারো আমার লাইফের সাথে প্রচণ্ডভাবে জড়িত। প্রথমে বলি, আমার বাড়িটা খুব সাধারণ একটা বাড়ি ছিল, মধ্যবিত্ত পরিবারের যেরকম বাড়ি হয়। শহরের প্রান্তে একটা পুরনো পাড়া। আশেপাশের বেশিরভাগ বাড়ি 30-40 বছরের পুরনো। সকালে কাকের ডাক আর বিকেলে রিকশার ঘণ্টা ছাড়া বিশেষ কোনো শব্দ শোনা যেত না। সে শান্ত বাড়িতেই একদিন দুপুরবেলা এক সাধু এসে দাঁড়ালেন। আমি তখন বাড়িতে একাই ছিলাম। মা পাশের বাড়িতে গিয়েছিলেন, বাবা অফিসে। দরজায় হালকা টোকা পড়তেই ভাবলাম কেউ ভুল করে এসেছে। খুলতেই দেখি একজন মাঝবয়সী লোক, গেরুয়া কাপড়, কাঁধে ঝোলা, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, যেন খুব মনোযোগ দিয়ে আমাকে দেখছে। প্রথমে ভিক্ষে চাইলেন। আমি ভেতর থেকে কিছু চাল আর কয়েন এনে দিলাম। সাধারণত এখানেই ব্যাপারটা শেষ হয়ে যায়, কিন্তু সেদিন তিনি যাচ্ছিলেন না। উল্টে বাড়ির ভেতরের দিকে তাকিয়ে বললেন, এই বাড়িতে ভারী ছায়া আছে। কথাটা শুনে অস্বস্তি হলেও আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু তিনি হঠাৎ খুব স্বাভাবিক গলায় বললেন, আমাদের ঘরের পেছনের ঘরটা বহুদিন ধরে বন্ধ কেন? আমি চমকে উঠেছিলাম, কারণ পেছনের ঘরটা সত্যিই আমরা প্রায় ব্যবহার করতাম না। সেটা গোদামের ঘরের মতন ছিল, বাইরের কেউ সেটা জানার কথা নয়। আমি কিছু বলার আগেই তিনি বললেন একটু জল দিতে। মানবিকতার খাতিরে আমি ভেতরে নিয়ে গেলাম। সেটাই সবচেয়ে বড় ভুল ছিল। তিনি জল খেতে খেতে খুব মনোযোগ দিয়ে চারপাশে দেখছিলেন, দেওয়ালের কোণে, দরজার ফাঁকে, মেঝের দাগে। তারপর হঠাৎ বললেন তিনি নাকি কিছুক্ষণ বসে মন্ত্র জপ করবেন, এতে বাড়ির অশান্তি কেটে যাবে। আমি তখনও বিশ্বাস করিনি, কিন্তু তার গলার স্বর এমন ছিল যে না বলতেও পারিনি। তিনি বসার ঘরের এক কোণে বসে চোখ বন্ধ করলেন, ঝোলাটা পাশে রাখলেন, আর খুব ধীরে ধীরে এমন এক মন্ত্র জপ করতে শুরু করলেন যে আমি আগে কখনো শুনিনি। সংস্কৃত নয়, আবার হিন্দি বা বাংলা নয়। শব্দগুলো যেন কানে ঢুকে গায়ে কাটা দিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই ঘরের বাতাসটা ভারী হয়ে গেল। জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছড়িয়ে পড়ল। আমার মাথাটা হালকা ঘুরছিল। তিনি চোখ না খুলেই বললেন পেছন ঘরের দরজাটা খুলতে। আমি বললাম চাবি নেই। তিনি শান্ত গলায় বললেন দরজা নিজেই খুলে যাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই পেছনের দিক থেকে কাঠের দরজার খুব মৃদু শব্দ এলো, যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তখনও ভাবছিলাম এটা কাকতালীয়, কিন্তু শব্দটা থামেনি। সাধু তখন হঠাৎ মন্ত্র থামিয়ে চোখ খুললেন। তিনি চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো তিনি আর আগের মানুষটা নেই। চোখের সাদা অংশটা বেশি দেখা যাচ্ছিল। তিনি উঠে দাঁড়িয়ে পেছনের ঘরের দিকে হাঁটলেন। আমি তাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু পা নড়ছিল না। তিনি দরজার সামনে দাঁড়িয়ে খুব ধীরে দরজার হাতল ধরলেন। আর আশ্চর্যের বিষয়, সত্যিই দরজাটা খোলা ছিল, অথচ আমি জানতাম সেটা তালাবদ্ধ ছিল। ঘরের ভেতর থেকে এক গন্ধ বেরোলো, যা পচা কিছু আর ভেজা মাটির মিশ্রণের গন্ধ। তিনি ভেতরে ঢুকে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে শুধু শুনতে পাচ্ছিলাম তার নিঃশ্বাসের শব্দ আর মাঝে মাঝে ফিসফিস করে বলা কথা। কয়েক মিনিট পর তিনি বেরিয়ে এলেন। মুখটা তখন ঘামে ভেজা। বললেন এই বাড়িতে কিছু একটা বহুদিন ধরে জমে আছে,
যেটাকে না সরালে বড় বিপদ হবে। আমি তখন প্রায় কাঁদতে কাঁদতে বললাম, কি বিপদ? তিনি বললেন, রাতের আগে যদি তিনি না যান তবে বাড়ির কারো ক্ষতি হতে পারে। আমি তখন তাকে যেতে অনুরোধ করলাম, কিন্তু তিনি বললেন কাজ শেষ না করে গেলেও তারই ক্ষতি হবে। ঠিক তখনই বাইরে থেকে মায়ের গলার শব্দ পেলাম। তিনি বাড়িতে ফিরছিলেন। সাধু সেটা শুনে হঠাৎ খুব অস্থির হয়ে উঠলেন। ঝোলাটা তুলে নিতে গিয়ে হাত কাঁপছিল। মাকে দেখে তিনি একদম চুপ করে গেলেন। মা জিজ্ঞেস করলেন, কে ইনি? আমি কিছু বলতে যাওয়ার আগেই তিনি বললেন তিনি এখনই চলে যাবেন। কিন্তু যাওয়ার আগে মাকে খুব কাছ থেকে তাকিয়ে বললেন, আপনার ঘরে কেউ ঘুমোয় না, যে ঘরটা জানলার পাশে। মা তখন হকচকিয়ে গেলেন, কারণ সেই ঘরটা বাবার ছোটবেলার ছিল, আর বাবা প্রায়ই বলতেন সেখানে রাতে ঘুমোতে ভালো লাগে না। আমরা ভাবতাম পুরনো বাড়ির ভয়। সাধু আর কিছু না বলে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় দরজার বাইরে দাঁড়িয়ে খুব নিচু গলায় বললেন, আজ রাতটা সাবধানে থাকবেন। সে রাত থেকে বিপদ শুরু হলো। সন্ধ্যার পর থেকেই বাড়ির আলো বারবার নিভে যাচ্ছিল। বিদ্যুৎ অফিসে ফোন করলে বলতো কোনো সমস্যা নেই। রাত 10টার পর পেছনের ঘর থেকে ঠক ঠক শব্দ আসতে লাগলো, যেন খুব ভেতরে কিছু ফেলছে। বাবা রেগে গিয়ে দরজা খুলতে গেলেন, কিন্তু দরজার সামনে দাঁড়াতেই থেমে গেলেন। বললেন, ভেতরটা অদ্ভুত ঠান্ডা। আমি তখন লক্ষ্য করলাম পেছনের ঘরের দরজার নিচ দিয়ে কালচে জল বেরোচ্ছে, যেন অনেক দিনের জমা জল, অথচ সেখানে কোনো জল থাকার কথাই নয়। মা তখন অসুস্থ হয়ে পড়লেন, মাথা ঘোরা আর বমি। আমরা তাকে শুইয়ে দিলাম, কিন্তু মাঝরাতে তিনি ঘুমের মধ্যে বললেন, ওই লোকটা আবার এসেছে। আমি চমকে উঠলাম। ঘরের বাইরে তখন কেউ ছিল না, কিন্তু পায়ের শব্দ শোনা যাচ্ছিল, ধীরে ধীরে হেঁটে যাওয়ার শব্দ। বাবা বাইরে গিয়ে কিছুই দেখলেন না, কিন্তু পরদিন সকালে আমরা দেখলাম বসার ঘরের মেঝেতে পায়ের ছাপ, খালি পায়ের, ভেজা, যেন কাদা মাখা দিকেও হেঁটেছে। সেই ছাপগুলো ঠিক পেছনের ঘরের দিকে গিয়ে মিলিয়ে গেছে। বাবা তখন তালা লাগিয়ে দিলেন, কিন্তু তাতেও কাজ হলো না। পরের রাতে দরজার ভেতর থেকে খুব আস্তে আস্তে মন্ত্রের মতন শব্দ আসছিল, ঠিক সেই সাধুর বলা শব্দের মতন। আমি স্পষ্ট চিনতে পারছিলাম। তখন মনে হলো সেই সাধু আসলে কিছু সরাতে আসেনি, বরং কিছু রেখে গেছে। পরদিন আমরা আর ঝুঁকি নেইনি। একজন পরিচিত লোককে ডেকে পেছনের ঘরটা পুরো খালি করালাম। মেঝের নিচে একটা পুরনো ভাঙা হাঁড়ি পাওয়া গেল, ভেতরে শুকনো ছাই আর চুলোর মতন কিছু। কেউ কিছু বুঝতে পারছিল না। সেই জিনিসটা বাড়ি থেকে সরানোর পর ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। কিন্তু আজও রাতে ওই বাড়িতে থাকলে মাঝে মাঝে দরজার বাইরে হালকা টোকার শব্দ শুনি, আর একটা গলা খুব নিচু স্বরে বলে, কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। সেদিন বাড়িতে যে সাধু এসেছিল সে শুধু সাধু ছিল না, আর তার আশাতেই আমাদের শান্ত বাড়িতে এমন এক বিপত্তি নেমে এসেছিল যার দাগ এখনো পুরো মুছে যায়নি। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। আশা করছি দাদা তোমার ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আমি জানি তোমাদের ভালোই লেগেছে, আর এইরকম ইউনিক ঘটনা তোমাদের ভালো লাগবেই না কেন। যাই হোক, আর দেরি করছি না, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো জানি। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে গেছো বা যুক্ত হয়ে যাবে এই ঘটনার সাথে সাথে। আর এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করোনি তারা ঘটনার ভাবনায় হারিয়ে যাওয়ার আগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। নমস্কার। ভৌতিক কথার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন মেদিনীপুরের একজন শ্রোতা। তার নাম তিনি জানাতে অনিচ্ছুক। তিনি লিখছেন, ঘটনাটা আজ থেকে প্রায় 70 বছর আগের একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামটি গাছপালায় এতটাই ঠাসা যে দুপুরবেলাতেও রোদের আলো মাটির দেখা পায় না। এই গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে কালভৈরব নদীর একটা শীর্ণ শাখা বাঁক নিয়েছে, সেখানেই অবস্থিত প্রাচীন শ্মশানটি। সেই শ্মশানের কাছেই একটি জরাজীর্ণ কুটিরে একা থাকতেন হরেন চক্রবর্তী। গ্রামের মানুষ তাকে যমের মতন ভয় পেত। তার কারণ কেবল তার রুক্ষ মেজাজ নয়, বরং তার অদ্ভুত জীবনযাপন। শোনা যেত হরেন চক্রবর্তী যৌবনে তিব্বত এবং কামাখ্যার পাহাড়ি অঞ্চলে ঘুরে বেরিয়েছেন এবং
সেখান থেকেই সংগ্রহ করেছিলেন এক অদ্ভুত অষ্টধাতুর আংটি। আংটিটি ছিল কুণ্ডলি পাকানো একটি গোখরো সাপের আদলে তৈরি, যার মাথায় বসানো ছিল রক্তবর্ণের একটা দুর্লভ পাথর। গ্রামের লোক বলতো এই আংটি হরেন চক্রবর্তীর প্রাণের সাথে যুক্ত। যেদিন তিনি মারা যাবেন সেই আংটিটিও সেদিন নাকি তার সাথেই বিলীন হবে। নিবারণ ছিল গ্রামের এক ছন্নছাড়া যুবক। কাজকর্মে তার মন ছিল না, কিন্তু জুয়া আর নেশার প্রতি ছিল প্রবল টান। ঋণের দায়ে তার পিঠ দেওয়ালে একেবারে ঠেকে গিয়েছিল। হরেন চক্রবর্তীর মৃত্যুর সংবাদ যখন গোটা গ্রামে ছড়িয়ে পড়ল, তখন নিবারণের মাথায় একটা শয়তান ভর করল। সে জানত হরেন চক্রবর্তীর কোনো ওয়ারিশ নেই, তাই তার সমস্ত ধন সম্পদ, এমনকি সেই মহামূল্যবান আংটিটিও শ্মশানের আগুনে ছাই হয়ে যাবে। নিবারণ ঠিক করল যেভাবেই হোক ওই আংটিটা তাকে হস্তগত করতে হবে। সেদিন ছিল শ্রাবণের এক মেঘলা দিন। আকাশ কালো করে মেঘ জমেছে, মাঝে মাঝেই বিজলি চমকাচ্ছিল। হরেন চক্রবর্তীর মৃতদেহ যখন শ্মশানে আনা হলো, তখন হাতে গোনা কয়েকজন লোক সেখানে উপস্থিত ছিল। বৃষ্টির পূর্বাভাস পেয়ে সবাই তাড়াহুড়ো করে চিতা সাজালো। মৃতদেহ চিতায় তোলার পর যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, ঠিক তখনই নামলো অঝোর ধারায় বৃষ্টি। শ্মশানে উপস্থিত লোকগুলো বৃষ্টির হাত থেকে বাঁচতে শ্মশানকালী মন্দিরে ভাঙা বারান্দায় আশ্রয় নিল। চিতাটি তখন দাও দাও করে জ্বলছে, কিন্তু বৃষ্টির তোড়ে ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। এই সুযোগটাই খুঁজছিল নিবারণ। সে নিঃশব্দে চিতার কাছে এগিয়ে গেল। আগুনের উত্তাপ আর বৃষ্টির শীতলতা মিশে এক অদ্ভুত কুয়াশার সৃষ্টি হয়েছে। নিবারণ দেখল হরেন চক্রবর্তীর ডান হাতটা চিতার একপাশে ঝুলে পড়েছে। আগুনের লেলিহান শিখা তখনও সেই হাতটিকে পুরোপুরি গ্রাস করতে পারেনি। আগুনের আলোয় সেই সাপের আংটিটি লাল পাথরের চোখ দিয়ে যেন নিবারণের দিকেই তাকিয়ে হাসছে। নিবারণ তার কোমরে গোজা ধারালো কাটারিটা বের করল। হাত দিয়ে আঙ্গুলটা খোলার চেষ্টা করতেই সে অনুভব করল তীব্র জ্বালা। মৃতদেহের হাতটা আগুনের তাপে পাথরের মতন শক্ত হয়ে গেছে। সময় নষ্ট না করে নিবারণ এক কোপে হরেন চক্রবর্তীর অনামিকা আঙ্গুলটা কেটে আলাদা করে ফেলল। সেই মুহূর্তে শ্মশানের বটগাছে থাকা কয়েকটা বাদুড় ডানা ঝাপটিয়ে চিৎকার করে উঠল। নিবারণ দ্রুত সেই কাটা আঙ্গুলটা একটা কাপড়ে জড়িয়ে পকেটে পুরল এবং ঝোপঝাড়ের আড়াল দিয়ে গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। তার মনে হলো চিতার ধোঁয়া যেন মানুষের আকৃতি নিয়ে তার পিছু নিয়েছে। বৃষ্টির শব্দের মধ্যেও সে শুনতে পাচ্ছিল হাড় মড়মড় করার মতন এক অদ্ভুত আওয়াজ। নিবারণ যখন নিজের কাঁচা বাড়িতে পৌঁছালো, তখন সে হাঁপাচ্ছে। দরজাটা ভেতর থেকে খিল তুলে সে লণ্ঠন জ্বালালো। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে বের করলো সেই বিভৎস দৃশ্য, একটা আতপোড়া কাটা আঙ্গুল, যাতে তখনও চেপে বসে আছে সেই সোনালি আংটি। নিবারণ একটা সাঁড়াশি নিয়ে অনেক কষ্টে আঙ্গুল থেকে আংটিটা খুলে নিল। আংটিটা হাতে নিতেই তার সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। মনে হলো আংটিটা বরফের চেয়েও ঠান্ডা। সে আংটিটা কুয়োর জলে ধুয়ে নিজের আঙ্গুলে পড়ে দেখল। আশ্চর্যের বিষয়, আংটিটা যেন নিজে থেকেই ছোট বড় হয়ে নিবারণের আঙ্গুলের মাপে ঠিক হয়ে গেল। নিবারণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাগ্য পরিবর্তনের কথা ভেবে হাসল, কিন্তু আয়নার নিচে তাকাতেই তার হাসিটা মিলিয়ে গেল। সে দেখল আয়নায় তার প্রতিবিম্বের পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ছায়া, যার ডান হাতের একটি আঙ্গুল নেই এবং সেখান থেকে ফোঁটায় ফোঁটায় কালো রক্ত ঝরছে। নিবারণ চমকে গিয়ে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু ঘরের কোণে জমতে থাকা অন্ধকার যেন ঘন হয়ে আসছে। সেই রাতে নিবারণ যখন ঘুমানোর চেষ্টা করল, সে অনুভব করলো তার বুকের উপর কেউ একজন বসে আছে। একজোড়া বরফ শীতল হাত তার গলা টিপে ধরার চেষ্টা করছে। নিবারণ দেখল তার নিজের হাতের আংটিটা অন্ধকারে জ্যান্ত হয়ে উঠেছে। সাপের আকৃতি সেই আংটিটা যেন ধীরে ধীরে তার আঙ্গুলের মাংসের ভেতর সেধিয়ে যাচ্ছে। যন্ত্রণায় নিবারণ চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার মুখ দিয়ে কোনো স্বর বের হচ্ছে না।
ঘরের চারিদিকের দেওয়াল থেকে ভেসে আসছে এক অশরীরী ফিসফিসানি। নিবারণ বুঝতে পারল সে এমন এক বিপদে পা দিয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। নিবারণ সেই রাতে এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারল না। বিছানায় শুয়ে সে শুধু অনুভব করল ঘরের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে আসছে। তার ঘরের বাতাসের সঙ্গে এক অদ্ভুত গন্ধ মিশে দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে। আর ডান হাতের সে আঙ্গুলটা যেখানে আংটিটা পরা ছিল সেখানে একটা চিনচিনে ব্যথা শুরু হলো। প্রথম দিকে সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু রাত যত বাড়তে লাগলো ব্যথাটা হাড়ের ভেতর ছড়িয়ে পড়তে লাগলো। সে লণ্ঠন জ্বালিয়ে দেখল আংটির নিচের চামড়াটা পচতে শুরু করেছে এবং সেখান থেকে একটা কালো ধূসর রস চুইয়ে পড়ছে। আশ্চর্যের বিষয় হলো কোনো ব্যথা নেই, কিন্তু জায়গাটা অসাড় হয়ে যাচ্ছে। ভোর হওয়ার আগেই নিবারণ সিদ্ধান্ত নিল আংটিটা খুলে ফেলবে, কিন্তু আংটি খোলার চেষ্টা করতেই সে এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করল। আংটিটা আর তার হাত থেকে খুলছে না, যেন তার চামড়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। সাপের খোদাই করা মাথাটা এখন আর স্থির নয়। সে ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে পাশের বাড়ির হাড়ু এসে দরজায় ধাক্কা দিল। নিবারণ কোনো মতে জামার হাতায় হাত লুকিয়ে দরজা খুলল। হাড়ু জিজ্ঞেস করল, কি হয়েছিল রে নিবারণ? অমন জানোয়ারের মতন চিল্লাচ্ছিস কেন? নিবারণ শুকনো মুখে বলল, কিছু না, স্বপ্নে একটা সাপ দেখেছিলুম। হাড়ু চলে যাওয়ার সময় আর চোখে নিবারণের ঘরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ঘরে এত পচা গন্ধ কিসের রে? তুই কি শ্মশান থেকে কোনো মরা জানোয়ার তুলে এনেছিস নাকি? নিবারণ আর ঘরে থাকতে পারল না। সে ঠিক করল আংটিটা কোনো শ্যাকড়ার কাছে নিয়ে গিয়ে কেটে ফেলবে। গ্রামের বাজারে যাওয়ার পথে সে দেখল মানুষ তাকে দেখে এড়িয়ে যাচ্ছে। কুকুরগুলো তাকে দেখে অদ্ভুতভাবে কাঁপতে শুরু করেছে। বাজারের সবচেয়ে বড় গহনার দোকান লক্ষ্মী ভাণ্ডারে সে ঢুকল। দোকানের মালিক পরেশবাবু নিবারণকে দেখি নাক কুঁচকালেন। নিবারণ যখন তার হাতটা টেবিলের উপর রাখলেন, পরেশবাবু চমকে উঠলেন। তিনি বললেন, নিবারণ, এই আংটি তুই কোথায় পেলি? আর তোর এই আঙ্গুলের এই দশা কেন? নিবারণ কাকতি মিনতি করে বলল, পরেশ কাকা, এটা কেটে বের করে দিন, আমি আপনাকে অনেক টাকা দেব, অনেক। পরেশবাবু যখন একটা ধারালো সাঁড়াশি দিয়ে আংটিটা কাটার চেষ্টা করল, তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। সাঁড়াশিটা আংটিতে ছোঁয়া মাত্রই একটা তীব্র ধাতব শব্দ হলো, আর পরেশবাবুর হাতটা যেন কেউ সজোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল। দোকানের কাচের আলমারিগুলো নিজে থেকেই ঝনঝন করে ভেঙে পড়ল। পরেশবাবু ভয়ে পিছিয়ে গিয়ে বললেন, বেরিয়ে যা, আমার দোকান থেকে বেরিয়ে যা, তুই চোর। নিবারণ পাগলের মতন রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলো। পথে তার দেখা হলো গ্রামের পাগল ভুবনের সাথে। ভুবন তাকে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। এরপর সে যখন নিজের বাড়িতে ফিরে এলো, দেখল তার বাড়ির উঠোনে এক ঝাঁক শকুন বসে আছে। তারা তাকে দেখে উড়ল না, বরং স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইল। সন্ধ্যা নামার সাথে সাথে নিবারণের সারা শরীর কাঁপতে শুরু করলো। সে অনুভব করল তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা কিছু একটা বেয়ে উঠছে। ঘরের কোণে সে আবার সেই ছায়াটাকে দেখতে পেল। এবার ছায়াটা আরও স্পষ্ট। ছায়াটার পরনে সেই চেনা ধুতি, যেটা পরে হরেন চক্রবর্তীকে চিতায় শোয়ানো হয়েছিল। ছায়াটার ডান হাতটা নেই, কবজি থেকে কাটা। ধীরে ধীরে নিবারণের দিকে এগিয়ে আসছে। নিবারণ খাটের উপরে কুঁকড়ে বসে রইল। সে দেখল ছায়াটা তার খাটের সামনে এসে দাঁড়ালো। একটা বিভৎস পচা গলার আওয়াজ নিবারণের কানের কাছে ফিসফিস করে বলল, কেন, এখন কি হলো? নিবারণ দেখল তার নিজের হাতটা তার অজান্তেই নিজের গলার দিকে এগিয়ে যাচ্ছে। নিবারণ ছটপট করতে করতে মেঝেতে পড়ে গেল। তার মনে হলো তার হাড়গুলো এক এক করে মর মর করে ভেঙে যাচ্ছে। হঠাৎ সে দেখল ঘরের মেঝেটা ফেটে গিয়ে সেখান থেকে কালো কাদা আর শ্মশানের ছাই উপচে উঠছে। হঠাৎ করে সে চেঁচিয়ে উঠল। সে দেখল সে স্বপ্ন দেখছে। নিবারণ উঠে বসার চেষ্টা করল, কিন্তু দেখল তার পা দুটো নড়ছে না। নিবারণ বুঝতে পারল তার বাঁচার আর কোনো পথ নেই। সে পাগলের মতন শ্মশানের দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এক জায়গায় গিয়ে পড়ে গেল।
সেই সময় গ্রামের 2-3 জন লোক টর্চ নিয়ে শ্মশানের ওই দিকেই যাচ্ছিল। নিবারণের গোঙানি শুনতে পেয়ে সেদিকে দৌড়ে এলো, কিন্তু কাছে এসে তারা দেখল নিবারণ কি করে যেন শ্মশানের চিতার মধ্যে চলে গেছে। তার মধ্যে একজনের নাম ছিল গগন। গগন চিৎকার করে বলল, নিবারণ, ওখান থেকে সরে আয়, কি করছিস তুই? কিন্তু নিবারণ তখন পাথর। তারা কোনো রকমে নিবারণকে ধরে বাড়িতে নিয়ে গেল এবং নিবারণ তারপরে তাদের সমস্ত ঘটনা খুলে বলল। তারা শুনে তো অবাক হয়ে গেল যে কি করেছিস তুই। এরপরে পাশের গ্রাম থেকে একজন ভালো মানের তান্ত্রিককে ডেকে আনা হলো। উনি এসে সমস্ত কিছু বলে দিলেন যে আংটিটা কি করে খোলার পথ আছে এবং এর থেকে বাঁচার উপায় কি। উনি বললেন অমাবস্যার দিন একটা যজ্ঞ করতে হবে এবং এই আংটিটা সেই শ্মশানের পাশে একটা গাছের নিচে রেখে আসতে হবে। আর ভাগ্যক্রমে সেদিনই ছিল অমাবস্যা। তো সেই মতো সমস্ত কিছু জোগাড় করে সব কিছু করা হলো। আংটিটা রেখে আসা হলো সে গাছের নিচে। তবে হ্যাঁ, সে আংটির সঙ্গে নিবারণের রক্ত দিতে হয়েছিল। এরপরে সেই তান্ত্রিক তাকে ঠিক করে দেয় এবং বলে ভুল করেও যেন এমন কাজ আর কোনোদিনও না করতে, আর শ্মশানমুখ না হতে। সেই কথা মতো নিবারণ আর কোনোদিনও শ্মশানমুখ হয়নি। আর এইসব কথা ভাবলে তো তার গায়ে জ্বর আসে। এই ঘটনাটা কিন্তু একদম মিথ্যে নয়, এটা মোটামুটি 70 বছর আগের ঘটনা। এমন ঘটনা আগেকার দিনে অহরহ ঘটত। আর একজন তান্ত্রিকের এরকম আংটি নিয়ে নেওয়া, এটা চারটিখানি কথা না। আশা করছি দাদা এই ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমার একটি ঘটনা, হরেন চক্রবর্তীর ঘটনা। এইসব ঘটনা আমাদের বহুদিন আগে আসতো, অনেক দিন পরে এরকম একটা ঘটনা পেলাম। আশা করছি তোমাদের খুব ভালোই লেগেছে, আর আমি জানি তোমাদের ভালোই লেগেছে। তো তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা পাঠিয়ে দিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হ্যালো অমিতদা, জানি না কেমন আছো। এই ঘটনাটা লিখতে বসে না আমি ভাবলাম যে এটা কি লেখা ঠিক হবে, কারণ মানুষ কি বিশ্বাস করবে? যতবার ঘটনাগুলো মনে করি না ততবারই মনে হয় আমি আসলেই বেঁচে ফিরেছিলাম, নাকি ওই সময় থেকে আমার ভেতরে কিছু একটা বদলে গেছে। ঘটনাটা খুব বড় কিছু দিয়ে শুরু হয়নি, একেবারে সাধারণ ফেসবুক আলাপ। রাতের দিকে কাজ থেকে ফিরে ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে একটা মেয়ের প্রোফাইলে চোখ পড়ে। নামটা বলছি না, বললেও লাভ নেই, কারণ আজও জানি না সেটা তার আসল নাম ছিল কি না। প্রথমে লাইক, তারপরে ইনবক্সে হালকা কথা। দুজনেই একা, দুজনেই নিজেদের মতো করে ভাঙা। কথাবার্তায় সময় লাগেনি। রাতের পর রাত মেসেঞ্জারে কথা, ভয়, স্বপ্ন, ভবিষ্যৎ সব কিছু ভাগাভাগি। ধীরে ধীরে একটা টান তৈরি হলো। ভিডিও কলে কথা হতো। খুব সাধারণ সে, বাড়াবাড়ি কিছু নেই, কোনো অশ্লীলতাও নেই, তাই সবটাই স্বাভাবিক লাগছিল। কয়েক মাস পর সে বলল সে দীঘায় থাকে, সমুদ্রের কাছেই। আমি বললাম একদিন দেখা করতে যাব। প্রথমে না করলো, তারপর রাজি হলো। বলল কাছে একটা হোটেলে থাকলেই হবে, বাড়িতে দেখা করা যাবে না, বাবা মা করা। এই কথাগুলো খুবই স্বাভাবিক, তাই সন্দেহ করার মতন কিছুই ছিল না। আমি ট্রেনে করে দীঘা পৌঁছালাম বিকেলের দিকে। স্টেশন থেকে বেরিয়েই নোনাধরা বাতাস, পর্যটকদের ভিড়, চেনা দীঘা। কিন্তু সেদিন অদ্ভুত একটা ভারী ভাব ছিল, বুকের মধ্যে হালকা চাপ। হোটেলে উঠলাম, মাঝারি মানের, পুরনো টাইপ, কাঠের দরজা, লোহার গ্রিল। ঘরে ঢুকেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ভাবলাম সমুদ্রের কাছেই তো, স্বাভাবিক। সন্ধ্যের দিকে সে এলো। সামনে থেকে দেখলে ভিডিও কলের থেকে একটু আলাদাই লাগছিল। চোখের নিচে কালচে দাগ, হাসিটা যেন জোর করে।
তবু অনেক দিনের অপেক্ষা, তাই সব ভুলে গেলাম। কিছুক্ষণ কথা, সমুদ্রের ধারে হাঁটা, ফিরতে ফিরতে রাত। হোটেলে এসে সে বলল একটু বসবে। আমি বললাম থাকো, রাত বেশি হলে চলে যেও। সে সময় থেকেই অস্বস্তিটা বাড়তে শুরু করলো। ঘরের লাইট যেন ঠিকমতো জ্বলছে না, ফ্যানের শব্দ কেমন ভারী, বাইরে করিডোরে পায়ের আওয়াজ, অথচ কাউকে দেখা যাচ্ছে না। সে হঠাৎ চুপ করে গেল। আমি জিজ্ঞেস করতেই বলল মাথা ব্যথা করছে। তারপর খুব অদ্ভুত একটা কথা বলল, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আজ রাতে কিছু প্রশ্ন করো না। আমি হাসলাম, বললাম এসব কী বলছো? কিন্তু ভেতরেই একটা অজানা ভয় ঢুকে পড়ল। সে হঠাৎ উঠে বাথরুমে গেল। বাথরুম থেকে জলের শব্দ, অনেকক্ষণ। দরজার ফাঁক দিয়ে আলোটা কখনো জ্বলছে কখনো নিভছে। আমার মাথার ভেতর তখন নানা চিন্তা। হঠাৎ করিডোরে যেন কেউ দাঁড়িয়ে আছে এমন অনুভূতি। দরজার দিকে তাকিয়ে দেখি ছায়ার মতন কিছু নড়ছে। দরজা খুলে দেখি কেউ নেই। ফিরে এসে দেখি সে বাথরুম থেকে বেরিয়ে বিছানায় বসে আছে, চোখ দুটো লাল, মুখটা ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম ঠিক আছো তো? সে মাথা নাড়ল। তারপর খুব ধীরে বলল, তোমার বাড়িতে কি কেউ অসুস্থ? আমি বললাম না, হঠাৎ এসব কেন? সে বলল ঠিক আছে, কিছু না। সেই রাতে সে বেশিক্ষণ থাকেনি, বলল বাড়িতে ফিরতে হবে। বেরিয়ে যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে এমনভাবে তাকিয়েছিল যেন আর কোনোদিনও দেখা হবে না। চলে যাওয়ার পর ঘরটা আরও ভারী লাগতে লাগলো। আমি দরজাটা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, বুকের ওপর চাপ। চোখ খুলে দেখি বিছানায় পায়ের দিকে কেউ দাঁড়িয়ে আছে। আলো নিভে থাকা সত্ত্বেও একটা অবয়ব বোঝা যাচ্ছে। কথা বলার চেষ্টা করতেও গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। কয়েক সেকেন্ড পর লাইটটা জ্বলে উঠল। কেউ নেই, ঘামে ভিজে গেছি। পরদিন সকালেই দীঘা ছাড়লাম। তাকে ফোন করলাম, বন্ধ। মেসেজে শুধু একটাই সিন দেখা যেত, কোনো রিপ্লাই নেই। বাড়ি ফিরে আসার পর থেকেই সমস্যা শুরু হলো। প্রথম দিন রাতে দরজায় টোকা, খুলে কেউ নেই। মা বলল হয়তো বাতাসে। পরদিন রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ, কিন্তু সব ঠিকঠাক। বাবা অস্বস্তি বোধ করতে লাগলো। রাতে ঘুম ভাঙছে, বলছে স্বপ্নে কেউ ডাকছে। তৃতীয় দিন সকালে উঠে দেখি উঠোনে ছাই ছড়ানো, আমরা কেউ করিনি। মা ভয় পেয়ে বলল কাউকে দেখাতে হবে। পাশের গ্রামের এক সাধুর কথা বলল সবাই। লোকটা নাকি খুবই সিদ্ধ, ঝাড়ফুঁক জানে। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে আর উপায় ছিল না। বিকেলের দিকে সাধু এলো, গেরুয়া কাপড়, কপালে ছাই, চোখ দুটো অদ্ভুত শান্ত। ঘরে ঢুকেই সে থমকে গেল, বলল এখানে বাইরে থেকে কিছু এসেছে। তার গলায় কোনো নাটকীয়তা ছিল না, বরং খুব সাধারণভাবে বলল। মা কাঁদতে শুরু করলো। সাধু বলল তাকে ভেতরে বসাতে হবে। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, সে আমার দিকে তাকিয়ে বলল, তুমিই এনেছো। আমার শরীর কেঁপে উঠল। সে মাটিতে বসে মন্ত্র পড়তে শুরু করলো, ধূপ জ্বালালো। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল জোরে, জানালাটা কাঁপতে শুরু করলো। মা চিৎকার করল। বাবা নিস্তব্ধ। সাধুর কণ্ঠস্বর বদলে গেল, গলা ভারী। সে বলল, এই জিনিসটা এখানে থাকতে চায় না, কিন্তু যাওয়ার আগে কিছু নিয়ে যাবে। কথাটা শেষ হতেই রান্নাঘরের আলনা ভেঙে পড়ল, থালা বাসন ছিটকে গেল। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মাথার ভেতরে যেন কেউ কথা বলছে। দীঘার হোটেল, সে মেয়ের চোখ, সব একসঙ্গে ভেসে উঠল। সাধু হঠাৎ চুপ করে গেল, চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা জীবিত না, মৃত। আমি কিছু বলতে পারলাম না। সে বলল, ও তোমার সঙ্গ ছাড়েনি। এই কথাটা বলেই সে উঠে পড়ল, বলল আর থাকা যাবে না, বেশি কিছু করলে বিপদ বাড়বে। টাকা নিল না, শুধু বলল বাড়িতে রাতে একা ঘুমিও না। চলে যাওয়ার পর বাড়ি যেন ফাঁকা হয়ে গেল। পরের কয়েকদিন আর কিছু ঘটেনি, কিন্তু সেই মেয়েটার কোনো খোঁজ আর কখনো আমি পাইনি। প্রোফাইল ডিলিট, নম্বর বন্ধ। দীঘার সেই হোটেলেও ফোন করে জানতে চেয়েছিলাম, তারা বলল তারা কিছু জানে না। এই ঘটনাটা এখনও আমাকে তাড়া করে বেড়ায়, কারণ জানি ওই রাতে যদি সে বাড়ি না ফিরত, যদি সাধু না আসতো,
তাহলে আজ হয়তো আমি ঘটনা বলার জন্য বেঁচে থাকতাম না। আমার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাঝে মাঝে গভীর রাতে এখনও কেউ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, খুব চেনা একটা টোকা দেয়। আজও এই কথা মনে পড়লে আমার গাটা কাঁপে। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও, এটার এক শিকিও মিথ্যে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আমি জানি তোমাদের সকলের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই তাও কমেন্ট করে জানিও। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। চলো আর একদম কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জিৎ, সেকেন্ড কমেন্ট করেছে সুশান্ত সাহা, থার্ড কমেন্ট করেছে অভি স্টুডিও। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে ইটস মি সুমি, সমীরণ ঘোষ, অঞ্জলি মণ্ডল, রত্না রয়, পাপড়ি দোলা, এসকে আরাফুল হোসেন, পূর্ণ ঘোষ, বাবর এসকে, প্রিয়া সিং, মামন মণ্ডল, লক্ষ্মণ সর্দার, সঙ্গীতা মজুমদার, অঞ্জলি মণ্ডল, শিবরা চ্যাটার্জি, বিশ্বজিৎ সর্দার, প্রশান্ত মোদক, বিশ্বরূপ দাস, চুমকি ঘোষ, কবিতা সর্দার, শান্তনু ভট্টাচার্য, অঞ্জলি মণ্ডল, পম্পা মহন্ত লিখেছে হাই ভাই কেমন আছো, কখন ঘটনা আসবে আমি অপেক্ষা করছি, কাল সকালে শুনবো, দেখে খুব ভয় লাগছে, বাই গুড নাইট গো। তারপরে কমেন্ট করেছে বিশ্বরূপ, লিখেছে একবার আমার নামটা হ্যালো করে বলে দাও, হ্যালো বিশ্বরূপ। তারপরে কমেন্ট করেছে জিৎ দাস, কবিতা সরকার, সুমন্ত সিং রাজপুত, শিল্পা দাস, জবা দেবী, মধু, রিয়াদ শেখ, অন্তিম, শর্মিলা মণ্ডল, সমীর সরকার, প্রতিমা জানা, গীতা গোস্বামী, আরিফ মল্লিক, বিকাশ মুর্মু, সুদীপ পুরকায়স্ত, দুষ্টু ছেলে লিখেছে হ্যালো অমিতদা কেমন আছো, খুব ভালো লাগলো ঘটনাগুলো, আমি একটা ঘটনা পাঠাবো ভাবছি, অর্ধেক লেখা হয়েছে, বাকিটা খুব তাড়াতাড়ি লিখে তোমাকে পাঠাবো, একদম পাঠিয়ে দাও। তারপরে কমেন্ট করেছে আদিবা মিম, শিহাব শাফিরুদ্দিন, বিজন পোদ্দার, সোমা দাস লিখেছে আমার গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, আমি যদি গল্প লিখে পাঠাই আপনি কি শোনাবেন? অবশ্যই গো, এখানে যত ঘটনা শোনো সবই কেউ না কেউ লিখে পাঠিয়েছে। তারপরে কমেন্ট করেছে শান্তনু মিস্ত্রি, কার্তিক মণ্ডল, রোহিত সান্ত্রা, লং হেয়ার গার্ল, মলাই চক্রবর্তী, অমিতা ঠাকুর, সুজয় বর, মধু, উষিতা দাস লিখেছে কনকনে শীতে আজকের অসাধারণ এপিসোডটা জাস্ট জমে গেছে, তবে প্রথম ঘটনাটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পায়েল বিজয়, মোহিনী পাল, কুণাল সরকার, জিৎ চৌধুরী, রাহুল বড়ুই, পৌলমী দাস লিখেছে আমি ভূত বিশ্বাস করি দাদা, কিন্তু আমার সাথে এরকম কখনো কিছু হয়নি বা হয় না। ওকে। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।